স্বাগত। রয়েছেন জনাব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকেও আলোচনায় স্বাগত এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আরও একজন অতিথি আমাদের সাথে যোগ দিবেন। আমরা আলোচনা শুরু করি। তাহসিন রিয়াজ, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হলো এবং সেখানে রদবদলও কিছুটা হয়েছে। আজকে এটি নিয়ে আপনার দলের প্রধান, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রথম 6 মাসে বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, মন্ত্রিপরিষদ আবার গঠন করা। আরও বেশ কিছু কথা তিনি বলেছেন। তিনি বলেছেন হোমওয়ার্ক ছিল না সরকারের। মন্ত্রী পরিবর্তন বা দপ্তর পুনর্বন্টন হলে সেটি আসলে হোমওয়ার্ক না থাকা মিন করে কিনা, কিভাবে দেখছেন, কেন এটি মনে করছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন, এবং আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার মাসুদ কামাল ভাই আছেন। দেখেন, একটা মন্ত্রীকে কেন চেঞ্জ করা হয়, মানে আইডিয়ালি কেন চেঞ্জ করা হয়, নর্মস কি, প্র্যাকটিসটা কি? বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে দেখেন তো এটার একটা মানে মৌলিক কারণের বা মৌলিক একটা ক্ষেত্র হচ্ছে তার ডিসফাংশনালিটি। এটা না, মানে এটা হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে যে 2 2 4 এরকম একটা ব্যাপার। ফলে এটাকে আসলে নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। বাট নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন বা যে প্রেক্ষাপটটা ধরে তিনি আলোচনা করেছেন যে হোমওয়ার্ক ছিল না, আমি আপনাকে জাস্ট ছোট করে বলি, মানে এভাবে করে আসলে বলতে চাই না আমরা, কিন্তু আমি আপনাকে কতগুলো ক্ষেত্র দেখাইলে আপনার মনে হবে, আপনি সংখ্যা সেট করে দেন, আমি আপনাকে দেখাই কতগুলো ক্ষেত্র দেখাইলে আপনার কাছে মনে হবে যে এটা জাস্টিফাইড হোমওয়ার্ক ছিল না। দেখেন, আমি 1 বাই 1 বলি। এক তো আমরা ইউনূস সাহেবের যে গভর্নমেন্ট ইন্টারিম যেটা হলো, ইন্টারিমের গভর্নমেন্টকে আমরা আমাদের এখানে যারা আছেন তারাও সমালোচনা করেছি, আমরা ইনফ্যাক্ট সমালোচনা করেছি। সেটা হচ্ছে একটা পরিপূর্ণ মপতন্ত্রে রূপান্তর হয়েছিল ইউনূস সাহেবের গভর্নমেন্ট, তাই না? চারিদিকে যত সব সমস্যাটা তো ইউনূস সাহেবের ছিল, ইন্টারিমের ছিল। দেখেন, 6 মাস পূর্ণ হয়, যেদিন পূর্ণ হলো সেই দিন বিবিসি রিপোর্ট করেছে একটা, এই 6 মাস নিয়ে। সেখানে বিবিসির রিপোর্টে দেখানো হয়েছে যে এই 6 মাসে মবে 120 জন মানুষ মারা গিয়েছে এই 6 মাসে। আপনারা কি কোনো বিএনপি নেতাকে ডাক দিয়ে একবার জিজ্ঞেস করেছেন? মাসুদ কামাল ভাইরা আছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তারা কি কোনো টক শোতে আমাদেরকে একসময় যেভাবে জিজ্ঞেস করতেন, একবার কি তাদেরকে এইভাবে করে ধরেছেন, জিজ্ঞেস করেছেন যে এখন তো মবের দিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই তো বললেন যে দেখেন মবের রাজত্ব আজকে থেকে শেষ হয়ে গেল, এতদিন সব মব চলেছে। তো এই যে 120 জন মানুষ, ইভেনচুয়ালি একটা মবের ঘটনা আপনার মনে থাকার কথা, কোন একজন পীরকে মেরে ফেলা হলো, আগুন ধরায় দেওয়া হলো, সেখানে ছাত্র দলের নেতাদের নাম সহ এসেছিল, তাদেরকে গ্রেপ্তার হইতে আপনি দেখছেন? দেখেন নাই তো, কেউ তো দেখেনি, আমরা কেউ দেখিনি। ইভেন হবিগঞ্জে যে ঘটনাটা আমরা দেখলাম যে একটা ছেলের চোখ উপড়ে ফেলো, নষ্ট করে দেওয়া হলো এনসিপির, তাদেরকে আবার জামিন দিয়ে দেওয়া হইলো। একটা ঘটনা আপনি মিলাই নেন, দেখেন খুন 73, একটা রিপোর্টে এসছে প্রত্যেক মাসে 6টা করে তারা খুন করে অভ্যন্তরীণ কোন দলে। আপনি কি এগুলোকে ট্যাকেল করতে পারছেন? এবার আসেন, আপনার সবচেয়ে বড় ইউএসপি কি ছিল বলেন? এই যে সরকার ক্ষমতায় আসলো, এই সরকার সবচেয়ে চমকপ্রদ কোন কমিটমেন্টগুলো নিয়ে এসেছিল? একটা কমিটমেন্ট ছিল কার্ড তো কমিটমেন্ট ছিল, আপনার সেটা জাঁকজমক উদ্বোধন দেখলাম। এটার আজকে ফিজিবিলিটিকে আপনি কোশ্চেন করেন, এটার আজকে মানে প্র্যাকটিক্যাল জায়গাটাকে আপনি কোশ্চেন করেন। আমরা প্র্যাকটিক্যাল এক্সিকিউশনের বিরুদ্ধে গিয়ে আমরা কি দেখছি? আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইউএনের কার্যালয় ভেঙে একদম চুরমার করে ফেলা হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় অবস্থা এমন যে এটা তাদের দলীয় পদ্ধতিতে দলীয় লোকজনদের ইনভলভমেন্ট কেন নাই, এটাকে তারা মানে পার্সোনালি নিয়ে 2 পক্ষের মারামারি, ইউএনকে হেনস্থা করে তার কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা পর্যন্ত আমরা দেখেছি। এর থেকে খুব ডার্ক একটা স্টোরি বলবো আপনাকে, আপনি তো জিজ্ঞেস করেন যে না ইসলাম কেন বলেছে, আপনি দেখেন, খেয়াল করে এই নিউজে যান, এখন পাবেন। সেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে বিচারকের এজলাসে ভাঙচুর করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান হচ্ছে বাংলাদেশে, একজন পূর্ণ প্রধানমন্ত্রী আছেন যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, একমাত্র তারেক রহমানের জেস্চার ছাড়া, একটা গুড জেস্চার এবং আন্তরিকতা ছাড়া আপনি একজন মন্ত্রীকে দেখান যে প্রপারলি ফাংশন করছে। আপনি তো এই কয়েকজন মন্ত্রীর মানে ডিসফাংশনালিটির কথা আমরা বলছি, আপনি কোন মন্ত্রণালয়, আপনি বিদ্যুৎ আর জ্বালানি খাতের কথা নাই বলি, এমন ঘটনা ঘটেছে বিদ্যুৎ আর জ্বালানি মন্ত্রণালয়ে যে অবর্ণনীয়। গতকালকে অর্থমন্ত্রী বললেন যে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট, এই সংকটে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কত বিস্ফোরক মন্তব্য! ক্যান ইউ ইমাজিন দ্যাট? সরকারের কোনো নিয়ন্ত্রণ যদি আপনি আমাকে বলেন, ভাই আমি সরকারকে প্রশ্ন করবো না কাকে প্রশ্ন করবো আমাকে বলেন তো? আমি যদি সরকারকে প্রশ্ন করার পর সরকারের একজন যদি আস্থাবান মন্ত্রী, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি রাষ্ট্র পরিচালনা, তিনি যদি বলেন যে ভাই আমার নিয়ন্ত্রণ নাই এটার উপরে, না আমি কার কাছে যাবো আমাকে বলেন? আমাকে তো কারো না কারো কাছ থেকে জব নিতে হবে। আপনি দেখেন আজকে কি হয়েছে, এই গতকালকে কি হয়েছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ইজ ভেরি নোন টু এভরিওয়ান, সবাই চেনে। হাজরত কাইম ভাই আজকের লোক না, তারা লম্বা সময় ধরে রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছেন। তারা একটা প্রোগ্রাম করার জন্য শহীদ মিনারের অনুমতি চাইছে,
তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড লেটার দিয়ে বলা হয়েছে কোনো অনুমতি নাই। কেন অনুমতি নাই ভাই? রাষ্ট্র সংস্কার তো আপনার এজেন্ডা ছিল। আপনি 31 দফায় বলছেন, ম্যানিফেস্টোতে বলছেন, আপনি সব জায়গায় কমিটমেন্ট করছেন, ইট ওয়াজ ইউর কমিটমেন্ট। আমরা ধরেন পরবর্তীতে এসে নাইলে বলছি তাদের কথায়, আমরা নতুন চিড়িয়া, তারা তো অনেক পুরাতন চিড়িয়া, তারা তো রাষ্ট্র সংস্কার নিয়ে লম্বা সময় লম্বা বক্তব্য দিয়েছে। আমি ইনফ্যাক্ট লিভিং উইটনেস, আমি আপনাকে বলি, আমি এনসিপি করি তো, আমি এক সময় তারেক রহমানের বক্তব্য যখন তিনি বিদেশ থেকে দিতেন, ঘন্টার পর ঘন্টা লাইভে বসে তারেক রহমানের বক্তব্য শুনতাম, এবং আমরা আমাদের বন্ধু সার্কেলগুলোতে আমরা এই কমেন্টগুলো করতাম। শেষ করে দিচ্ছি, আমরা এই কমেন্টগুলো করতাম যে সেই তারেক রহমান বাংলাদেশ থেকে গিয়েছে, সেই তারেক রহমানের ম্যাচুরিটি, সেই তারেক রহমানের ডেপথ অফ নলেজ, এবং তার যে বাংলাদেশ পরিচালনার যে তার স্বপ্ন, ইট ওয়াজ অ্যামেজিং। আমরা এগুলোকে প্রেস করেছি একটা সময় এসে। কিন্তু সেই তারেক রহমান আজকে দেখেন বাংলাদেশের মানুষের ঘরে বিদ্যুৎ দিতে পারছে না। তাদেরকে প্রশ্ন করে, তারা বলে ইনহেরিটেড হয়েছে, তারা বিগত সরকার থেকে পাইছে। বিগত সরকার তো ইউনূস সাহেবের তো সময় আমরা আন্তর্জাতিক কিছু কারণও আছে, মানে আন্তর্জাতিক কারণ আছে। আপনি কি আমাকে ব্যাখ্যা দিতে পারতেছেন? আপনি তো বলতেছেন আপনার কোনো কন্ট্রোল আছে, আন্তর্জাতিক কারণ আপনি আছে, আপনি বলতেছেন। হাউ ডু ইউ নো? রাষ্ট্রের প্রতিনিধি তো বলছে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, হাউ ডু ইউ নো? আমাকে বলেন। দেখেন এরকম অসংখ্য ব্যাখ্যা আছে, আমি জাস্ট লাস্ট লাইনটা বলি, অসংখ্য ব্যাখ্যা আছে। আপনি যদি আমাকে বলেন, আমি আরো 100টা ঘটনা আপনাকে বলতে পারবো, একদম ডেটা ধরে বলতে পারবো। কারণ এই নাহিদ ইসলাম এটা সত্যিই বলেছে তাদের হোমওয়ার্ক ছিল না। কিন্তু এগেইন আমরা এই কথাটা বলতে চাই যে এই গভর্নমেন্টের উপর আমরা এখনো আস্থা রাখতে চাই। আপনারা ভালো করে ফাংশন করেন, দ্যাটস ইট। জি, আমাদের সাথে এর মধ্যে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত, সাধারণ সম্পাদক G9। আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা করছিলাম সরকারের যে নতুন রদবদল, সেটি নিয়ে একটু আপনার কাছেই এই পর্বে আসতে চাই। এরই মধ্যে নিশ্চয়ই শুনেছেন তার বক্তব্য। আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব নেয়ার পর তিনি কার্যক্রম শুরু করেছেন, কিন্তু তাকে ঘিরে নতুন আলোচনা যে তিনি ব্রিটিশ নাগরিক, তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কোনোভাবেই। সাধারণত ভোটের আগে হলে নির্বাচন কমিশন এটি যাচাই বাছাই করে, এই ক্ষেত্রে তো সরকারের দায়িত্ব আসলে, যেহেতু টেকনোক্র্যাট কোটায় তিনি আসছেন। আপনি এরকম কিছু জানেন কিনা যে তিনি পদত্যাগ করেছেন কিনা? মানে পদত্যাগ তো না, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। যাই হোক, এটা আমার ব্যক্তিগতভাবে জানবার কথা না। এটা যারা তাকে দায়িত্ব দিবেন, তিনি তো এর আগে উপদেষ্টাও ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা তো ছিলেন, সুতরাং সেটা থেকে নতুন করে তো খুব বেশি পার্থক্য হয়নি। তাকে ওই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা থাকলেও তো পদত্যাগ করতে, সেই নাগরিকত্ব ত্যাগ করতে হতো উচিত, যেহেতু বোধহয় সংবিধানে সরাসরি মন্ত্রীর কথা বলা আছে, উপদেষ্টাটা সেই এরকম নেই ক্ষেত্রে বলে এখন হয়তো যেহেতু তাকে দায়িত্ব দিয়েছে এবং এটা প্রশ্ন উঠেছে এবং কিছু সংবাদ মাধ্যমে এটা নিয়ে রিপোর্টও দেখলাম, অনেকের সংশয় আছে। মাননীয় প্রতিমন্ত্রীর উচিত হবে তার নিজেরই এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া, যে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, করলে কবে করেছেন বা কোন পর্যায়ে আছে, এবং সরকারের তরফ থেকেও ব্যাখ্যা দেওয়া উচিত যারা তাকে নিয়োগ দিলেন। তিনি ইতিমধ্যে কিছু যোগ্যতার পরিচয় দেখিয়েছেন, বিশেষ করে ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গায় তার যে নেগোসিয়েশন, তার যে বিভিন্ন রকমের তৎপরতা, সেটা অ্যাক্টিভ ছিলেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অ্যাক্টিভ ছিলেন। সুতরাং প্রধানমন্ত্রী মনে করেছেন যে তাকে আরও বেশি করে কাজে লাগাতে চান, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে গেছেন এবং আগামী 1 বছর তিনি ওটা নিয়ে খুব ব্যস্ত থাকবেন। কিন্তু যেহেতু এখানে বাধ্যবাধকতা আছে যে বিদেশি নাগরিক হলে করতে পারবেন না, এর আগেও আওয়ামী লীগ সরকারেও অনেকে এরকম বিদেশি নাগরিক ছিল, সেই অভিযোগ উঠেছিল, সেটা নিয়ে আমরা সমালোচনা করেছি। তো তখন যেটা সমালোচনাযোগ্য ছিল এবং আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না, এখন সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে এমন ভাবার কোনো কারণ নেই। এটা সরকারের তরফ থেকে, এমনকি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তরফ থেকে এই ব্যাখ্যা এবং এই যে সন্দেহ, এটা নিরসন করা দরকার। জি, আরেকটি বলছিলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, যে কারণে এই মন্ত্রিসভার রদবদল, এবং আরও অভিযোগ করেছেন যে সরকারের হোমওয়ার্ক ছিল না, যে কারণে এত দ্রুত পরিবর্তন করতে হয়েছে। আপনি কি? আমার তো মনে হয় নাহিদ ইসলামের এই কথা নিয়ে আসলে আলোচনার যোগ্য কথাই না। যেটা হওয়ারই কথা, যে বক্তব্য তার আশারই কথা। আপনি কি আশা করেছেন যে বিরোধী দলের কোনো নেতা বলবে যে এ সরকার সফল এবং তাদের হোমওয়ার্ক ছিল, তারা খুব ভালো করেছে? তাহলে বিরোধী দলের আর কাজ কি? সুতরাং রাজনীতিতে এই সরকারের বেশ কিছু সফলতা আছে, কিছু ব্যর্থতাও আছে।
তারা সিগনেচার প্রোগ্রামগুলো হিসেবে যেগুলোকে নিয়েছে 6 মাসে 180 দিনে, সেগুলো সাংঘাতিকভাবে সফল হয়েছে উইথ এ ভেরি গুড স্টার্টিং। তাদের এই ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খনন কর্মসূচি, ইভেন গুম কমিশন নিয়ে খুব সমালোচনা হচ্ছিল, দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধ ও বিচারের যে আইনটা করা, তারপর জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন সহ এরকম অনেকগুলো কাজ, ভালো কাজের তারা শুরু এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাৎক্ষণিকভাবে। আর করেছে, কিন্তু এটা বন্ধ ছিল এবং উদ্বোধন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার যে কাজটি করেছে সেটা প্রশংসার দাবি রাখে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে স্বস্তি দেবার মতো কিছু ক্ষেত্রে, যেমন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ক্ষেত্রবিশেষে দ্রব্যমূল্য, এইসবে তারা সমালোচিত হচ্ছে এবং তারা মানুষকে স্বস্তি দিতে পারছে না। সেই বিবেচনায় হ্যাঁ, আইন শৃঙ্খলা বাংলাদেশের সবসময়ই খারাপ এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটাকে থেকে উত্তরণ করা, এটা খুব এই দেশেই অপরাধপ্রবণ এবং ব্যাপক জনবহুল ছোট্ট আয়তনের দেশ, এখানে খুব সহজ না, কিন্তু আমরা চেষ্টাটা দৃশ্যমান দেখতে চাই। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো, এই সরকার যদি এই যেটুকু বললাম যে বেশ কিছু সফলতা আছে, আবার কিছু সমালোচনাযোগ্য ব্যর্থতাও আছে, এটা যদি নাও থাকতো, তারা আরও অনেকখানি ভালো করতো, তাহলেও নাহিদ ইসলামের বক্তব্য বা জামায়াতের নেতাদের বক্তব্য এটাই হতো। সুতরাং নাহিদ ইসলাম বা জামায়াতের নেতা কি বক্তব্য দিলেন সেটাকে বেইস ধরে আলোচনা খুব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই সমাজে বাস করি, আমরা এই রাষ্ট্রের নাগরিক এবং আমরা পর্যবেক্ষণ করছি। সে আমাদের বিবেচনায় মনে হচ্ছে যে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ, গ্যাস নিয়ে সরকারের যেই এখন যে ঝুঁকিটা তৈরি হয়েছে, এইটা খুব অ্যালার্মিং এই জন্য যে দেখেন, কিছু কিছু বিষয়ের সঙ্গে নিরাপত্তা শব্দটা যোগ করে, এটা একটা যুগলবন্দি শব্দ, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, এরকম নিরাপত্তা শব্দটা কেন আসলো? কারণ এর একটা লিমিটের নিচে নামলে আমরা একটা নিরাপত্তাহীন অবস্থায়, ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। সেই জন্য এর একটা লিমিট নির্ধারণ করা থাকে যে এই নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের জ্বালানি মজুদ এ পর্যন্ত, তেল গ্যাস থাকতে হবে, আমার খাদ্য মজুদ এ পর্যন্ত থাকতে হবে। যখন এর নিচে নামবে তখন আগেভাগে এ বিষয়ে ব্যবস্থা নিতে হয়। ফলে সরকারের তরফ থেকে ধরেন, এটা সত্য যে বিদেশমুখী জ্বালানি নীতি সেটা একটা সংকট তৈরি করেছে, কুইক রেন্টাল দিয়ে এত বছর ধরে কুইক করাপশনের মাধ্যমে জনগণের পকেট কেটে যে বিধি ব্যবস্থা করা হয়েছে সেটা ঝুঁকি তৈরি করেছে। কিছু কিছু বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস উৎপাদনের ক্ষেত্র, সেখানে জরাজীর্ণ, কোথাও আগুন লাগা, অ্যাক্সিডেন্ট এইসব হয়েছে, কয়লার সরবরাহ কমে গেছে, সেসব আছে। সেসব সত্ত্বেও তাদেরকে এই বিষয়ে আরও ভাগে অ্যাসেসমেন্ট করে বিকল্প কি পদ্ধতি করা যায় সেটা দরকার ছিল। 1, 2 হলো আমাদের এখানে এইটা আমি মনে করি একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করছে, একটা অ্যানার্কি তৈরি করেছে বিদ্যুৎ, জ্বালানি এসব। সেই ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে আমাদের যখন মিজলস হয়েছে তখন বিভিন্ন জরুরি বার্তা দিয়েছে না সরকার, যখন করোনা এসেছে তখন জরুরি বার্তা ছিল বিভিন্ন স্বাস্থ্যগত বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে অবহিত করা হয় না। এগুলি নিয়ে সরকারের তরফ থেকে নিয়মিত ব্রিফিং করে সত্যিকার পরিস্থিতিটা কি, সরকার কি কি কার্যকর উদ্যোগ নিয়ে চেষ্টা করছে সেটা জানানো, এবং কতদিন এই উদ্যোগে কতদিন লাগতে পারে, এবং জনগণকে ধৈর্য ধরার জন্য তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে সত্যিকার তথ্য প্রবাহটা ঠিক রেখে যদি করতো, সেটাও কিন্তু এক ধরনের সত্য তথ্যের প্রবাহ মানুষের রাগ প্রশমন করে, উৎকণ্ঠা প্রশমন করে। সেখানেও সঠিকভাবে করা হয়েছে বলে আমার মনে হয় না। জি, আমরা একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে জানতে চাই, আপনি এই সরকারের নতুন যে মন্ত্রিসভার রদবদল সেটিকে কিভাবে দেখছেন? আরেকটি বিষয় জানতে চাই, আপনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশে যারা বসবাসরত তাদের দায়িত্বে দেওয়া নিয়ে আপনি অনেক সমালোচনা করেছিলেন। এখন কিভাবে দেখেন পররাষ্ট্রমন্ত্রীর এই বিদেশ নাগরিকত্বর ইস্যুটি নতুন করে আবার আলোচনায়? দেখেন, বিদেশে নাগরিকত্ব বিষয়টা আগে বলি, এটা আমি আগে যেভাবে দেখতাম এখনও সেভাবেই দেখি। এর মধ্যে আমি বিশেষ কোনো ফ্রুটিকা অথবা কোনো বটিকাও খাই নাই যে আমার চিন্তা ভাবনা চেঞ্জ হবে। আমি তখন এটা দেখতাম কেন সেটা আগে বলি। আমি মনে করতাম
যে সমস্ত লোকের বিদেশে নাগরিকত্ব আছে, মানে বিদেশে অবাধে কোনো প্রশ্নর মানে মুখোমুখি না হয়ে থাকার সুবিধা আছে, সেটা আপনার রেসিডেন্স কার্ড হইতে পারে, PR গ্রিন কার্ড হইতে পারে, পিআর হতে পারে, যে কোনো কিছু হোক, যাদের এই সুবিধা আছে সেই সমস্ত লোককে বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নীতি নির্ধারণী পদে বসানো উচিত না। এটা হলো আমার মানে ধারণা থেকে, আমি এইভাবে আমি বিশ্বাস করি। কারণটা হয় কি, যার বিদেশে থাকার সুবিধা আছে, যেমন আমি একটা এক্সাম্পল দেবো, যেমন আমার নিজের আপন 2 ভাই আমেরিকার নাগরিক, তারা আমেরিকায় থাকে। আমাদের সংসারে যখন কোনো আমরা আলাপ সালাপ করি, আমরা ওদেরকে বলি যে তোমরা কোনো ডিসিশন দিও না, তোমরা পার্টিসিপেট করো, টাকা দাও, আমরা কাম করি। কিন্তু কিভাবে করবে এটা তোমার বলা দরকার নাই, একটু বুদ্ধি দাও, বুদ্ধি দাও, কিন্তু ওই যে তুমি করো না, এটা তুমি এটা বলো না, বলো না, তুমি তো এখানে থাকবে না। আমি তোমার একটা ঘর বানাইলাম, ঘরে মনে করলাম দেখা গেলো এখানে পানি উঠে, আমার ওই ভাই কি করবে, তোমাদের একটা পানি ফুটে দেবে, এখানে থাকবে না, ও পরের দিন আমেরিকা চলে যাবে। আমি তো যাইতে পারবো না, কিন্তু তখন আমার লক্ষ্য হবে পানি নামানো, কারণ আমাকে এখানেই থাকতে হবে। আমি পানিটাকে নামানোর চেষ্টা করব। ও কিন্তু নামানোর পরিশ্রমে যাবে না, ও দেশকে কিন্তু ভালোবাসে, ও বাপের ভিটাকেও ভালোবাসে, কিন্তু দূরের থেকে ভালোবাসে। এদের ভালোবাসায় কোনো খাদ আছে না আমি বলছি না, কিন্তু আমি নিরাপত্তার কথা ভাবি। যেমন ধরেন আওয়ামী লীগ আমলে এই যে একটা গোলাপ ছিল একটা, সে আমেরিকায় অনেকগুলি তার বাড়িটারি আছে, সেখানে বিরাট নেতা, বিরাট মাতবর, এখানে মাতবরি করে মাল কামায় আমেরিকা পাঠায় দেয়, কারণ আমেরিকাতে পোলাপান সব থাকে তো। তো এখন প্রত্যেকটা লোক তাদের বাইরে যাওয়ার জায়গা ছিল বলেই কিন্তু তারা এখানে বাইরে সম্পদ পাঠাইতো। যদি তাদের বাইরে যাওয়ার জায়গা না থাকতো, যেমন আমি মনে করেন একটা আগাম করছি, ধরা খামো, এখন আমি কি কালকে ইচ্ছে করলে আমেরিকা টিকিট কেটে যেতে পারবো না, তো আমার তো ভিসাই নাই। কিন্তু আমার যে ভাইয়ের আছে, গ্রিন কার্ড আছে, অথবা আমার যে ভাইয়ের পাসপোর্ট আছে, সে তো নাকাম করে প্রতিদিন দৌড়, সে নাই, আর তার পাবেন না। যে বা আওয়ামী লীগের সব লোক চলে গেছে, সব লোক কই গেছে রে ভাই, ওদের সবারই তো ভিসা এরকম ছিল, তারা অথবা তারা ওইখানকার সিটিজেন ছিল, বেগমপাড়া তাদের বাড়ি আসলো, ছিল তো এগুলো। তো এই লোকগুলিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসানো ঠিক নয়, এটা আমার বেসিক কথা ভাই। সেই বিবেচনায় এরা সবাই মনে করে এখানে আসছে পরের ধরনের পদ্মারি করার জন্য। এই সমস্ত দেশের আজকের এই অবস্থা, যতটুকু উন্নয়ন হয়েছে এর পেছনে তাদের বিন্দু মাত্র ভূমিকা নাই। বাইরের থেকে এসে জ্ঞান দেয়। কিছু কিছু বাসায় দেখবেন আপনার, ছোটো ছোটো বাচ্চা নিয়ে বেড়াতে যাবেন, ওই বাসায় করে আদর ভাই বাচ্চা আছে না, মাথাটা একটু নাড়াই দিব, চুলটা একটু আওলাই দিব, খুব খাতির, হ্যাঁ তুমি কেমন আছো বাবা, তোমার কি নাম বলো, খুব আদর করতেছে। কিন্তু ও চলে যাওয়ার পর মায়ের কিন্তু ওই চুলা চাইতে হবো, ওর মা বুঝে এই বাচ্চাকে এই পর্যায়ে আনতে কি কষ্ট হয়েছে। ওই বাইরের থেকে এসে মাথা চুল আওলাই দিবা, ওই আদর আমার দরকার নাই। এটা কেউ থাকবে না দেশে, বলি না ইংলিশের সময় কেউ থাকবে না, আছে আলিরিয়াস কই, দেশকে এত ভালোবাসে, মুনির হায়দার কই, আছে কেউ? একটাও তো নাই, সব বিদেশ চলে গেছে। তো ওরা আসছিল কোন এখানে দেশ উদ্ধার করতে আসছিল? আমার দেশে আমি উদ্ধার করতে পারি না, এই দেশে আমি থাকি, এখানে ময়লা করি, আবর্জনা করি, আমি পয়সা করবো। তোমার যদি এত খাতির লাগে আসো, তোমার ওটা সাইডে আসো। এতদিন বলতে যে শেখ হাসিনা কেন আসতে পারতাম না, তো শেখ হাসিনা তো চলে গেছে, তাহলে তুমি আসলো না কেন? আসো, আসে না কেন? পিনাকি আসে না কেন? আসে না কেন বলেন? আপনি বিরাট জ্ঞানী, জ্ঞান দিচ্ছে বসে বসে করে, আয় বাট এখানে আয় এখন তো তোর নাই, এখন তো হাসিনা নাই। তো এই সমস্ত আদরের কোনো দরকার নাই ভাই। আমার দেশ যাদেরকে নিয়ে আসা হয়েছে, এইটা একটা এর চেয়ে বড় কোনো ভুল ডিসিশন হইতে পারে না। এই যে আশিক চৌধুরী নাকি একটা নিয়ে আসছে, তারা আবার বানাইছে আমার প্রতিমন্ত্রী, সে তো ইংল্যান্ডের নাগরিক, তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, কিন্তু প্রতিমন্ত্রী পদমর্যাদা কি, সে প্রতিমন্ত্রীর সমস্ত কিছু ভোগ করে। সে ইউনুসের আমল থেকে আছে, একদম অগাস্ট মাস থেকে আছে। সে কি বিনিয়োগটা আনছে বলেন তো আপনি আমার, বলেন বৈদেশিক বিনিয়োগ তার আমলে কি আসছে, কি আসছে বলেন? দেখেন না, দেখেন না, সে কি তার সময় একটা চালিয়ার টাইপের লোক, মানে কথাবার্তা সাজিয়ে বলতে পারে, অতএব তাই এটা বসাই দিচ্ছে মানুষকে মুগ্ধ। আমি তো জানি তার সম্পর্কে, আমি জানি কেন, অনেক এই দেশের অনেক বিনিয়োগকারীর সঙ্গে আমার মোটামুটি পরিচয় হয়েছে, বুড়া হয়ে গেছে, এখন তো অনেকের সঙ্গে পরিচয় হইতেই পারে। আমাদের অনেক বন্ধু বান্ধব ওদের কি করে, অনেক কিছু করে, তারা প্রত্যেকটা লোক এই লোকের উপর বিরক্ত। তো এখন আপনি কি করবেন? তার প্রতিনিধি বানাই দিছে।
কিন্তু ভাই, এইগুলো ঠিক নির্বাচিত না। হয়ে না আসলে- খলিল সাহেবকে বানানো ঠিক হয় নাই। এখন পর্যন্ত ডক্টর খলিলকে কেন বানানো হয়েছে এবং খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি বলেন? মূল কনসেপ্ট হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না অথবা কোনো দলকে সমর্থন করবে না। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যতদিন ধরে আসছিল, আপনি একটা জায়গায় দেখেন তো যে এই তত্ত্বাবধায়ক সরকারের একজন সদস্য ঠিক পরে গভর্নমেন্টে ওরা যে ইলেকশনটা কন্ডাক্ট করছে ওই ইলেকশনে বিজয়ী সরকারে কোনো একটা পদে গেছে, দেখান। এটা তো একটা ব্যক্তিগত লজ্জার ব্যাপার যে আমি ওখানে যাব, লোকে তো আমাকে বলবে যে আমি তো সরকার থেকে এই গভর্নমেন্টকে হেল্প করছি। আমাদের ওই সময় যে নিরাপত্তা উপদেষ্টা ছিল, যার আন্ডারে ছিল সশস্ত্র বাহিনী, সেই নিরাপত্তা উপদেষ্টা এসে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলো। জি। এখন যদি মানুষ বলে যে নিরাপত্তা বাহিনীকে সেই সরকারকে বিজয়ী করার জন্য হেল্প করতে বলছে, যদি বলে কে জবাব দিবে? বিএনপির কাছে কোনো জবাব আছে? কি করে এরা এগুলো? তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে সায়ন্ত ভাই বলছিলেন গুম কমিশনের কথা, একটু আপনার কাছে সেটি নিয়ে জানতে চাই। সরকার আজকে একটি অধিদপ্তরের ঘোষণা দিয়েছেন। ঘোষণা বলতে তারা একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি অধিদপ্তর করবে। এর ফলে যেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল যে মানবাধিকার কমিশনকে এর থেকে আলাদা রাখার ফলে কিংবা তদন্তের ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দেওয়ার ফলে যে অনিশ্চয়তা, সেটি দূর হলো বলে মনে করেন? দেখেন, আমি মানে অবভিয়াসলি এই পয়েন্টটা রেসপন্স করবো। আমি তার আগে একটু শান্ত ভাই অনেকগুলো কথা বলেছেন, একটু রেসপন্স করা দরকার। দেখেন, প্রথমত নাহিদ ইসলামের আলোচনাটাকে যদি শান্ত ভাই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত হিসাবে মনে না করেন, ইটস হিজ পার্সোনাল ফ্যাক্টর। বাট বাংলাদেশের রাজনীতিতে তিনি বলছিলেন বিরোধী দল হিসেবে বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিরোধিতা নিয়েই তো ডিসকাশনটা করতে হবে আপনাকে। আপনি যদি ওই ডিসকাশনটাকে প্রায়োরিটি না দেন, তাহলে আপনি কি ডিসকাশন নিয়ে আসলে প্রায়োরিটি দিবেন? আলোচনাটাই তো সরকারি দল বিরোধী দলের, ফলে এটা কি ফ্যাক্টর? এটা মানে আনঅ্যাভয়েডেবল ফ্যাক্টর ইনফ্যাক্ট। ফলে আপনার এই নাহিদ ইসলামের এই আলোচনাটাকে অ্যাড্রেস করতে হবে। প্রবলেমটা নাহিদ ইসলাম বা ব্যক্তি বিশেষ না, প্রবলেমটা হচ্ছে যে আপনাকে যেই পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো আপনি এক্স্যাক্টলি রেসপন্স করতে পারছেন না। দেখেন, আমি অনেকগুলো আলোচনা করেছি, আমি গুমের কথা বলেছি 120 জন, সংখ্যাটা কিন্তু কম না। আমি তাদের ইন্টারনাল ক্ল্যাশের কথা বলেছি, আমি তাদের কার্ড পলিসির কথা বলেছি, আমি তাদের এজলাসে হামলার কথা বলেছি, আমি তাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কথা বলেছি। বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠনগুলো যে ধরনের ক্যাওয়াস এখন করছে, ইন্টারনাল ক্ল্যাশ যেগুলো করছে, যে দেখেন না নিউ মার্কেটের মধ্যে তারা দুই পক্ষ ছাত্রদল যুবদল মারামারি করে 13 জনকে আহত করছে। ফলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় না। এখন শান্ত ভাই যদি এটাকে জাস্টিফাই করেন যেগুলো খুব ভালো চলছে, বিদ্যুতের কথা বলেছেন, উনি ওনার মতন করে বলেছেন, কিন্তু দেখেন আজকে বিদ্যুতের যে বাজে রকম পরিস্থিতির মধ্যে আমরা আছি, একটা সময় আমাদেরকে বলা হইতো কি, আমি দেখেন নির্বাচনের বিপক্ষে, আমরা আপনাদের এই শোগুলোতে সবসময় এসে বলেছি যে আমরা কখনোই নির্বাচনের বিপক্ষে ছিলাম না, কিন্তু এক সময় বলা হয়েছে না নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। তো নির্বাচন হলে তো সব ঠিকই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো কোনো কিছু এখন পর্যন্ত, আপনি দেখেন একটা জায়গা আমাকে দেখান যেটা পারফেক্টলি রান করেছে। ভাই তো বলেছেন যে অনেক কিছু পারফেক্টলি হয়েছে, যেগুলো খুবই মানে আমি জাস্ট দেখেছি প্রোগ্রাম হয়েছে, উদ্বোধন হয়েছে, কার্ডের উদ্বোধন হয়েছে, এটা প্রপার কোনো এক্সিকিউশনের ডাটা আপনি দেখেন আমাকে দিতে পারছেন না। দেখেন আমি আপনাকে ডাটা দিতে পারছি কিভাবে আপনি ইউনো কার্যালয়ে ভাঙচুর করেছেন। মানে দেখেন আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যে আপনি প্রশ্নটা করেছিলেন কি, আপনি প্রশ্নটা করেছিলেন হোমওয়ার্কের ঘাটতি আছে কিনা, এটাই তো নাহিদ ইসলাম বলেছেন। দেখেন আপনি এখানে শান্ত আছেন, তার স্পিচটাকে আবার রিকল করে শুনেন, তিনি নিজেই বলেছেন যে প্রপার অ্যাসেসমেন্টের ঘাটতি ছিল। ফলে নাহিদ ইসলামের কথাটাকে কিন্তু তিনি ইন আ ওয়ে এগ্রি করছেন। আরেকটা ব্যাপার দেখেন খুবই গুরুত্বপূর্ণ, আপনি গুম কমিশনের কথা বলেছেন, তো মানবাধিকার কমিশন নিয়ে কি বলা হলো? মানবাধিকার কমিশনে যখন আমরা বললাম আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারতেন, ইন্টারিমের পক্ষ থেকে তো একটা মানে পুরো একটা করাই হয়েছিল, সাজেশন দেওয়া হয়েছিল, সেটাকে আপনি অ্যামেন্ডমেন্ট করেন নাই। দেখেন অ্যামেন্ডমেন্ট না করার এগেনস্টে আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন এর থেকে ভালো কিছু করবেন, তাই তো বলেছিলেন। এখন এর থেকে ভালো কিছু করতে গিয়ে ধরেন আমরা বিরোধী দল, শান্ত ভাইয়ের কথাটাই এগ্রি করে নেই, আমাদের কাজে বিরোধিতা করা, ফলে আমরা বিরোধিতা করব। আচ্ছা, আমার বিরোধিতাটা আপনি বাদ দেন, আপনি এমন একটা মানবাধিকার কমিশন করলেন, বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করা সবচেয়ে বড় প্রোফাইল মায়ের ডাক সংগঠনের, এখানে শিওর কারো দ্বিমত থাকবে না। বাংলাদেশে একেবারে 16 বছর চোখে চোখ রেখে মানবাধিকার নিয়ে যে সংগঠন কাজ করছেন তিনি হচ্ছেন তুলিয়াপা। তুলিয়াপার সংগঠন দেখেন কি ভাষায় স্টেটমেন্ট দিছে। আপনি যে মানবাধিকার কমিশন করলেন, এই মানবাধিকার কমিশন এমন একটা কমিশন করলেন যে অপরাধীর মানে আপনার অপরাধ তদন্ত করবে, এবং অপরাধী নিজের অপরাধের সাজা নিজে দিবে, এবং যেই সংগঠন অপরাধ করবে তারা নিজেদেরকে সাজেশন দিবে যে ভাই তুমি খুব খারাপ কাজ করছো, সামনে থেকে আর এই খারাপ কাজটা করো না, এটা তোমার একটা খুব ভুল হয়েছে। আর যে অপরাধ করছে সে বলবে ভাই আমি তো গুলি চালাইতে চাই না, আসলে চলে গেছে আমার গুলি, মানে আমি চালাই ঠিক আছে চাপেই নাই, অটো গুলি বাইরে হয়ে গেছে, তো আরেকজন আমার কাঁধে হাত দেখে বলছে কোনো সমস্যা নেই,
সামনে থেকে খেয়াল রাখো। তো এরকম একটা মানবাধিকার আমি তো ফান করে বলছি, বাট থিং ইজ সেম। আপনি দেখেন ব্যাপারটা কি দাঁড়িয়েছে, এবং তুলিয়াপার স্টেটমেন্টটা পুরো দেখেন। এখানে অনিয়ার থাকলে আপনি পড়ে শোনাইতে পারেন। ফলে দেখেন আমার বিরোধিতা না হয় আপনি না নেন, আমি তো ভাই ছোটখাটো একটা বিরোধী দল, আমার বিরোধিতাটা ধরেন আপনার ফ্যাক্টর ম্যাটার অফ ডিসকাশন নাও হইতে পারে। তুলিয়াপার কথা শুনেন, মানবাধিকার সম্মেলনের কথা বলছেন। আর আপনি গুম কমিশনের কথা তো বলছেন, দেখেন একটা এডিশনাল মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে, অধিদপ্তরের কথা বলা হয়েছে, ইটস ফাইন, উই অ্যাপ্রিশিয়েট। কিন্তু ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে ভাই, আপনি ধরেন আপনি যখন ভাত চেক করেন এটা ফুটছে কিনা, সবগুলো দানা তো চাপেন না ডেফিনেটলি, একটা দানাই তো চেপে দেখেন, তাই না? আমরা অনেকগুলো দানা অলরেডি চাপছি। আপনি বলছেন জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবেন, অনেকগুলো অক্ষর খেয়ে ফেলছেন ভাই, অলরেডি অনেকগুলো অক্ষর নাই। আপনার কমিটেড ফ্যাক্টর, আপনি এমন কোনো জায়গা নাই যে জায়গায় আপনি কমিটমেন্ট করেন নাই যে আপনি একটা এডিশনাল সেক্রেটারিয়েট করবেন আপনার বিচার বিভাগ পরিচালনা করছিলেন তো আপনি সেটা দেখেন। কতগুলা ভাতের দানা চাপলে আপনার কাছে মনে হবে যে ভাতটা ফুটছে আমি জানি না। ফলে একটা কথা আমি জাস্ট একটা কথা দিয়ে আমি জাস্ট এভাবে করে শেষ করি। দেখেন একটা সময়ের যে আপনারা একটা সময় যে ইয়াটা প্রেসক্রিপশনটা দিছেন যে প্যারাসিটামল 3 বেলা, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান, এই প্যারাসিটামল আপনি দিছেন ভালো, আমরা খাইছিও এবং আমরা উৎসাহ নিয়ে খাইছি, কিন্তু আলটিমেটলি আপনি সমাধান দিতে পারতেছেন। এটা এগ্রি করে নেন, কোনো সমস্যা নাই, আমরা আপনাদেরকে হেল্প করব। জি, কিন্তু ডিসএগ্রি করেন না। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি যেটি বলছিলেন শুরুতে সেটি নিয়ে একটু আপনার কাছে আবারও জানতে চাই। গুম কমিশনের বিষয়ে আগের যেই বিধানটি ছিল মানবাধিকার কমিশন তদন্ত করবে, সেটি এখন পুলিশকে দেওয়া হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আবার এই অধিদপ্তরটাকেই আসলে আপনি ইঙ্গিত করছিলেন কিনা, আগের পর্বে আপনি কেবল এক লাইনে বলছিলেন, সেটি নিয়ে একটু জানতে চাই যে অধিদপ্তর হওয়ার ফলে কি সমাধান হলো কিনা। প্রথম কথা হলো যে অধিদপ্তর হয় একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। তারপরে এই সরকার যেহেতু মানবাধিকার প্রশ্নে, বিশেষ করে গুম খুন প্রশ্নে অত্যন্ত স্পর্শকাতর, কারণ এই দলটির বহু সংখ্যক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এবং বাংলাদেশে বিএনপির যত সংখ্যক নেতাকর্মী গত 16 বছরে গুম খুনের শিকার হয়েছে তার ধারে কাছেও অন্য কোনো দল নাই। এবং তাদের সেই ফ্যামিলিগুলোর যে কান্না, সেই কান্না বিএনপির এমন কোনো নেতা নেই যাদের কানে এবং হৃদয়ে সে কান্নার ঢেউ পৌঁছায় নাই। ফলে গুম খুন বিষয়ে এই ফ্যামিলিগুলোর দাবি, তাদের চাওয়া, তাদের যে অনুভূতি সেটা উপেক্ষিত হবে, এটা ভাববার কোনো কারণ নাই। আর একটা কারণে আমি আশাবাদী ছিলাম। এখন পর্যন্ত কি তার প্রতিফলন আছে? হ্যাঁ, আছে। আর একটা কারণে আমি এটা বিশ্বাস করি, কারণ হচ্ছে গিয়ে এই সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনি নিজে একজন মানবাধিকার সংগঠক, আইন সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ছিলেন, G9-এর প্রেসিডেন্ট হিসেবে আমি সেক্রেটারি ছিলাম, আছি। আমরা একসঙ্গে বহু বছর কাজ করেছি। বাইরের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত অ্যাডভোকেট আসাদুজ্জামান। ফলে তার কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি এবং একাধিকবার বলেছি, বিএনপি মহাসচিব এখন মহামান্য রাষ্ট্রপতি, তার সঙ্গে যাদের সঙ্গে কথা হয়েছে এই কথাটা কানে তুলেছি এবং বলেছি, অঙ্গীকার চেয়েছি যে আমরা যখন সাফারার বা আমরা যখন বিরোধী দলে আমাদের স্বজন, আমাদের বন্ধু, আমাদের কলিগ, আমাদের সতীর্থ, আমাদের সহযাত্রী, আমাদের সংগ্রামী বন্ধুরা যখন গুম খুনের শিকার হয়েছে, তখন আমরা যে অনুভূতি নিয়ে যে প্রতিকারটা চাইতাম, সরকারের চেয়ারে বসে যেন তার থেকে আমাদের চাওয়াটা এবং তার যে পদক্ষেপটা ভিন্নতর না হয়, তারা আমাকে আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন সেটা করবে। ফলে গুম কমিশন যখন অধ্যাদেশটা বাতিল হলো তখন আমি নিজেও সেটা নিয়ে সমালোচনা করেছি এবং আমি একটু আশাহত হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তাদের সঙ্গে কথা শুনে এবং পরে যখন এই গুম প্রতিরোধ আইন করলো এবং এখানে যে অধিদপ্তর করলো, পরবর্তীতে এইখানেও যদি কোথাও কোনো প্রশ্ন থাকে যেটার মাধ্যমে গুম হচ্ছে ভবিষ্যতে কখন আমরা দেখি, অথবা গুমের ভিকটিম অতীতে যারা রয়েছে তাদের বিচার বা তদন্ত কোনোভাবে বাধাগ্রস্ত হয়, সেটারও প্রতিকার আছে। ক্ষমতা বরঞ্চ কমিয়ে আনা হলো না, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়? আসলে তদন্তের দায়িত্ব তো তারাই করবে, তদন্ত তাদেরই করতে হবে, কিন্তু সেটার চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তারা এককভাবে করে যাতে পার না পায়, কারণ এইখানে ধরেন পুলিশ শুধু গুমিত না, অন্যান্য অনেক অপরাধ আছে, আরো গুরুতর অনেক অপরাধ আছে। এখন সেই অপরাধের বেলায় তাহলে আপনি কারে তদন্তের দায়িত্ব দিবেন? যেহেতু গুমের একটা কমিশন হয়েছে, গুম কমিশন এটা নিয়ে তদারকি করবে, মানবাধিকার কমিশন আছে, সেটারও একটা স্ট্রাকচার দাঁড়াবে।
তারপর হচ্ছে অধিদপ্তর হয়েছে, তারপর আইসিটি অ্যাক্টে সেখানে এর প্রতিকার আছে, ফলে বহুপাক্ষিক চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এবং এরপরও যদি কোথাও এটার প্রয়োগ করতে গিয়ে দেখা যায় যে ঘাটতি আছে, আমার বিশ্বাস সেই দাবিটা আমরা করলে সরকার সেইখান থেকে সরে যাবে না। জি, মাসুদ কামাল ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যদি গুম নিয়ে আপনি মন্তব্য করতে চান, তবে আরেকটি প্রসঙ্গ একটু আপনার কাছে রাখতে চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আরও বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনা অগ্রগতি হওয়ার পরে উপযুক্ত সময়ে তারেক রহমান ভারত সফর করবেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারত সফর নিয়ে গেল কয়েকদিন ধরে ওদিক থেকে এক ধরনের বার্তা, এদিক থেকে আরেক ধরনের বার্তা চালাচালি হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখেন সফরটি, এবং যদি গুম নিয়ে কিছু বলতে চান? দেখেন, ভারতে না গুম নিয়ে কিছু বলেন, আমি ভারতটা বলি আগে। যে ভারত সফরটা এখন যেটা যে হচ্ছে না, এটা মোটামুটি আমার কাছে ক্লিয়ার আর কি, স্পষ্ট হচ্ছে না। এবং এটা আমাদের কারণে হচ্ছে না, আমরা আসলে যেতে চাই না, অথবা আমরা কিছু শর্ত দিয়েছি, সেই শর্তগুলো ভারত মানছে না, এই জন্যই আমরা যাচ্ছি না। এটা হলো কি একদম বটম লাইন। কিন্তু আমার ব্যাপারটা হলো কি যে ভারতের সঙ্গে না আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে, অনেকগুলো। ধরেন গঙ্গার পানি, তিস্তার পানি, সীমান্ত, অনেকগুলি জায়গায় কিন্তু আমাদের তাদের সঙ্গে মানে অমীমাংসিত ব্যাপার রয়ে গেছে। এবং এগুলি মীমাংসা করার জন্য আমাদের আগ্রহ মনে হয় একটু বেশি হওয়া উচিত, কারণ আমাদের এই সমস্যাগুলি হচ্ছে। সীমান্তে আমরা কি ওদের দু একটাকে গুলি করে মারছি গত 5 বছরে? দেখেন তো, ওরা কিন্তু মারতেছে, তাহলে মরতেছে কারা? আমাদের লোক মরতেছে। পুশিংটা কি ওরা করায় না আমরা করাই? ওরা করাচ্ছে। এটা যে আনরেস্ট হচ্ছে কাদের এই জন্য পেইন পাচ্ছে কারা? আমরা। কিন্তু তো এইগুলো আপনার সমাধান তবে করতে হবে। কতদিন এগুলো চলবে? আমরা কি সারা জীবন খালি বলেই যাবো? আমাদের ফেলানি কি খালি ওই আটা তারে ঝুলতেই থাকবে? একবার খেলে এই যে আলম ও ফজলুর রহমান দেখছিলাম যে একটা বাঁশের মধ্যে ঝুলাই নিয়ে আসছিল, ওই একটাই তো দেখছি, একটা দেখি আর তাহলে ওরাই মারে। আমাদের এটা কতদিন চলবে? এটা তো মীমাংসা করা লাগবে। আপনি যেভাবে করেন, আগে আমরা বলতাম যে হাসিনা সে তো নতজানু থাকে, তারা কিছু আলোচনা করতে পারে না, খালি দেয় আর দেয়, কাজে হয় না বলতাম। ঠিক আছে, এখন আমি কি বলবো? তাহলে এই সমস্যার আপনার সমাধানটা কেমনি করে করবেন? আলোচনা না করে? এখন কি সরকার আপনার সঙ্গে আমি দেখা কঠোর অবস্থানে? আপনার সঙ্গে আমি দেখা করব না, ঠিক আছে, আমি করব না, সমস্যার সমাধান হবে? ডিসেম্বর মাসে গঙ্গা পানি চুক্তি আছে, ঠিক আছে, চুক্তি আছে, তারা চুক্তি মানে না, তারা চুক্তি অল্প একটু দেয় না, এটা অনেক কাছে আছে। কিন্তু চুক্তি না মানলে তো আমরা বলতে পারি তুমি চুক্তি মানতেছো না। আর যদি চুক্তি না থাকে তখন আমরা সারাদিন বলবো আন্তর্জাতিক পানি এইভাবে প্রত্যাহার করা যায় না, এটা ইন্টারন্যাশনাল লতে নাই, অমুক নেই, বলবো আমরা। লাভ কি হবে? পানি পাবেন? মানে আমি পয়েন্টগুলো বলতেছি আপনাকে। তাহলে আমার তো ভাই ওদের যেমন ধরেন এই যে মাঝখানে ডিজেলের ঝামেলা হয়েছে, আমরা বলি নাই পাইপ লাইনের মাধ্যমে আমাদেরকে ডিজেল দেন। কিন্তু দ্বিপাক্ষিক এই বিষয়ের অনেকগুলো কি আগে সেটেল হয়ে বা না সেটেল, এই আলোচনাগুলো একভাবে হতে পারে, আগে সেটেল হোক, বলতেই পারতো। যেটা কি কালকে শুনলাম ওই যে হুট করে তো প্রাইম মিনিস্টার যাইতে পায় না রে ভাই, এটা তো পাশের বাড়ির দাওয়াত না, তুমি আসা আলাপ করি, এটা তা না। তো এইগুলি সেটেলমেন্ট আগে থেকে করতে হবে। এই কাজগুলি কে করবে? এই কাজগুলির দুতিয়ালি কে করবে? পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। আমার পররাষ্ট্র মন্ত্রণালয় তো সবচেয়ে শক্ত হয়ে বোঝা গেছে, আমি যাবো না, শেখ হাসিনাকে না দিলে আমি যাবো না। আরে শেখ হাসিনা একজন মহিলা, উনি আসলে অথবা না আসলে তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমার যে পানির পেইন, তার সঙ্গে শেখ হাসিনা আসার কি সম্পর্ক? কি সম্পর্ক আপনি বলেন না? মানে হাদির ওই যে মানে আপনার অভিযুক্ত যে ভদ্রলোক, যে অভিযুক্ত যে, তাকে আনার সঙ্গে আমার পানি পাওয়া না পর কি সম্পর্ক? আমরা অন্য কিছু বলি যে আমাদের এই চুক্তি করতে হবে, আর এইগুলো সিস্টেমেটিক করতে হবে। সারাক্ষণ আপনি বলতে থাকেন আমার লোক তো আপনি দিলেন না, ওটা আমি ফাঁসিতে টাঙ্গাইতাম, আমি কবে দড়ি কিনছি, এই দড়ি আমি ঝুলাইতে পারতেছি না, বলতে পারতেন তো। এটা আপনি বলতে থাকেন, বললে প্রতিবার বলবেন ওরা একটা চাপের মধ্যে থাকবে। রাখেন চাপে ভাই, কূটনীতিতে এভাবে চলে। আপনি যখন রিজিড হয়ে যান, ওইটা না হলে আমি যাব না, তাহলে আপনি নেট প্রফিটটা কি বলেন? আপনি কি বিশ্বাস করেন এই চাপের কারণে তারা এগুলো দিয়ে দিবে? ভাই কূটনীতি এভাবে হয় না, কূটনীতির ভাষা ওইটা না। এখন
বিদেশি মানুষ লেবার পার্টি থেকে কি শিখে আসছে বলতে পারবো না, হয়তো ওখানকার জ্ঞান নিয়ে এখানে প্রয়োগ করতেছে। এইভাবে হয় না। তারেক রহমান সাহেব ইংল্যান্ডে ছিলেন, আপনি তখনকার বাস্তব, তখন কি শেখ হাসিনা বলতো অথবা আওয়ামী লীগ বলতো যে ওনাকে ফেরত না দিলে আমরা দিব না, আমরা আপনার সঙ্গে আলাপ করবো না? ওই চাপ চলবে, কিন্তু পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চলবে। আলোচনা আপনি কার সঙ্গে করবেন? সচিব বনাম সচিব আলোচনা করবেন, পররাষ্ট্রমন্ত্রী বনাম পররাষ্ট্রমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী বনাম প্রধানমন্ত্রী? কোন আলোচনাটা মূল, কোন আলোচনাটা বেশি কার্যকর? আপনি আলোচনায় বসেই বলেন যে শেখ হাসিনাকে ফেরত দেন, আলোচনা বসেই আপনি বলেন। ওখানে যে বলাটা যেরকম গুরুত্ব বহন করবে, এখানে বিবৃতি, এখান থেকে জয় সোয়াল, আর এখান থেকে আমাদের হুমায়ুন কবির, এটা বললেই হয়ে যাবে? জি, আলোচনায় আমরা আবারও ফিরছি, তবে তার আগে বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আজকে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির তিনি একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রসঙ্গে, অবশ্যই যেহেতু ভারত সফর নিয়ে কথা হচ্ছিল, শেখ হাসিনার ফেরত আসা নিয়েও একটু জানতে চাই। তিনি বলছেন, দুনিয়ার ইতিহাস হলো একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। একটু আপনার মন্তব্য জানতে চাই। অপকর্মের দায় নিয়ে ৭১-এর পরে জামাতও পালিয়ে গেছিল, তারা ফেরত আসছে। পৃথিবীর কিছু দেশে এরকম নজির আসছে। তবে সেটার মাত্রাগত একটা বিষয় আছে। শেখ হাসিনা যেই অপরাধ করে যেইভাবে গণহত্যা চালিয়ে গেছে, তারটা অন্য কারোর সঙ্গে আসলে তুলনাযোগ্য না। আমার খুবই পছন্দের মানুষ মাসুদ কামাল ভাই, তার উপর প্রফেসর ইমতিয়াজের কথার প্রতিধ্বনি হয় প্রভাব পড়েছে, অথবা ওয়াইজ ম্যান থিঙ্ক অ্যালাইক, ওই জন্য দুইজনেই ওয়াইজ ম্যান, ওই জন্য একরকম চিন্তা করেছেন বলে মনে হলো। ফলে প্রফেসর ইমতিয়াজকে ভার্চুয়াল মিডিয়ায় সমানে যে গালি খেতে দেখেছি আমি, ওই কথা বলার জন্য যে তারেক রহমান ইংল্যান্ডে থাকতে তখন তো সরকার বলে নাই যে ওকে না দিলে আমি ব্রিটেনে যাব, লন্ডনে যাব না, সুতরাং হাসিনার সঙ্গে এই গো ধরা যায় কি না, সে একই কথা বলছেন। এখন আমি তো আর ইমতিয়াজ সাহেব তো শেখ মুজিবের নামে গবেষণার জন্য টাকা খাওয়া লোক, তার ওইটা বলার একটা জাস্টিফিকেশন থাকে। কিন্তু তারেক রহমান একটা বিশেষ পরিস্থিতিতে 1/11-এর সরকারের সময় বাধ্য হয়েছিলেন ওইখানে এক্সাইল নিতে, আশ্রয় নিতে। আর শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে যাওয়া একজন ঘৃণিত মানুষ, তার ব্যাপারে বাংলাদেশে বিচার হচ্ছে। এবং এইটার ইস্যুটা আলাদা, কারণ হচ্ছে গিয়ে ভারত শেখ হাসিনাকে এই দেশে 16 বছর ধরে তার ভৃত্যের মতো এইখানে ডিপ্লয় করে ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশকে শোষণ করেছে। দেশে অনির্বাচিত বিনা ভোটের একটা ফ্যাসিবাদী শাসককে প্রতিষ্ঠা দিয়েছে ভারত। সুতরাং ভারতের হাসিনার প্রশ্নে ভারতের যেই দায় এবং যে কারণে ভারতের সঙ্গে এই বিভিন্ন বিষয় বা নেগোসিয়েশনের প্রশ্নগুলো হাসিনা কেন্দ্রিক হয়ে উঠছে, কথা হচ্ছে, সেইটা আর তারেক রহমানের লন্ডনে থাকার, এই দুইটা আসলে তুলনাযোগ্য না। হয় মাসুদ কামাল ভাই ইমতিয়াজ সাহেবের মতো জ্ঞানী বলে একরকম চিন্তা করেছেন, অথবা ওই ভদ্রলোক যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা প্রভাব পড়েছে বা কোনো কারণে গ্রহণ করেছেন। আমি এর বাইরে আর কিছু দেখি না। এই দুইটা তুলনাযোগ্য না, এটা হচ্ছে স্পষ্ট অবস্থান আমি মনে করি। এরপর আসেন যে ভারত, তাদের সঙ্গে আমরা নেগোশিয়েটটা করব, অবশ্যই করব। এই নেগোশিয়েট করবার দায় কি শুধু আমার, যে সে আমাকে পানি দেবে না, সে আমার গঙ্গা চুক্তিকে আমাকে যা খুশি তাই করবে, সে আমার বর্ডার কিলিং করাবে, সেই জন্য আমি তার সঙ্গে দেন দরবার করতে যাব শুধু, এবং তার শর্ত মেনে? আমার এই অবস্থান নেওয়ার অধিকার আছে। আমাকে তুমি এমনিও মারছো, এত বছর ধরে ধর্ণা দেওয়ার পরেও মারছো, দেখি তুমি কত মারতে পারো, মারো। ভারত যে বর্ডার কিলিং করছে, এই বর্ডার কিলিং ভারতের সঙ্গে এই তেনা পেঁচায় লাভ হবে না, তো তার সঙ্গে গিয়ে ধর্ণা দিয়ে লাভ হবে না। যে স্ট্র্যাটেজিতে সরকারকে যেতে হবে সেটা হলো, ভারতের অনেক মানবাধিকার সংগঠন কিন্তু এই বর্ডার কিলিংয়ের বিরুদ্ধে কথা বলছে, কাজ করছে। ইন্টারন্যাশনাল অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাজ করছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলির উচিত ভারতের মানবাধিকার সংগঠনগুলোকে এই ব্যাপারে তথ্যপত্র দিয়ে সহযোগিতা করা, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করা, এবং আন্তর্জাতিক ফোরামে এটা একটা সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের এলিগেশন নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে পৃথিবীর অন্যান্য যেসব বর্ডার আছে, কই পাকিস্তানের বর্ডারে তো ভারত এইভাবে কিল করে না,
চায়নার বর্ডারে তো এইভাবে কিল করে না। পৃথিবীর অন্যান্য বর্ডারে কোন বর্ডারে পাবেন যে এরকম ইচ্ছে মতো যখন খুশি তাকে নিয়ে একটা গুলি করে দুজনকে মেরে শিক্ষা দিলাম? সুতরাং এইটা ওইভাবে ফেস করতে হবে। পানি নিয়ে যদি আমাদের ন্যায্য হিস্সা না দেয়, আমাদের তরফ থেকে প্রতিবাদ থাকতে হবে, আন্তর্জাতিক ফোরামে যেখানে যাওয়ার সেখানে যেতে হবে এবং ভারতের বিপরীতে গিয়ে বন্ধু তৈরি করতে হবে। সুতরাং ভারত আমাকে যা খুশি তাই করবে, সেটি আর মেনে- আমি নেগোসিয়েশনে আমার লোক পাঠিয়ে বলবো ভাই আমার এইটা দাও, ভাই আমার ওইটা দাও, আমি তো আসতেই চাই, আমাকে আসতে দাও না কেন? শেখ হাসিনার প্রশ্ন ছাড় দিতে হবে। I don't জি, agree. জি, I তাহসিন am not রিয়াজ, agree with that one. তাহসিন রিয়াজ, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের আগে রিকনসিলিয়েশন এর একটা কথা হচ্ছিল যে রিকনসিলিয়েশন কমিশন গঠনের আপনারাও এগ্রি করেছিলেন, দাবিও জানাচ্ছিলেন। সেটি আসলে এখন পর্যন্ত কোনো দলকে আর দেখা যাচ্ছে না। জামাত, বিএনপি, এনসিপি 3 দলই এটির কথা বলছিল। এর কারণটা কি? নতুন আপনারা সেটি ভুলে যাচ্ছেন কিনা, এটি একটা না, বিষয়। আমরা এটা ভুলে যাইনি, আমরা এটা বরাবরই বলছি। এখন কমিশন করার ইখতিয়ার, অধিকার কোনোটাই আমাদের নাই। ফলে আমরা সরকারকে বলতে পারি, সরকার চাইলে এটা করবে এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবো ডেফিনেটলি। রিকনসিলিয়েশন এটা হইতে হবে। দেখেন, কিছু কথা আমার বলা জরুরি, যদিও শান্ত ভাই বলছেন এটা এই জন্য বলা জরুরি বিকজ এটাও তো একটা ঐতিহাসিক শো হয়ে থাকবে, আগামীতে হয়তো মানুষজন শুনবে। ফলে আমাদের উপর একটা দায় আছে, দায়টা মেটানোর জন্য। দেখেন, হাসিনা যেই তরিকায় গেছে সেই তরিকায় কিন্তু তারেক রহমান যান নাই। একজন গেছেন মজলুম হয়ে, একজন গেছে জালিম হয়ে, একজন হাজার হাজার মানুষ গুম খুন করে গেছে, আর আরেকজন মানুষকে অযথায় ধরে নিয়ে বন্দি করে কোমর ভেঙে দিয়ে রীতিমতন সর্বোচ্চ লেভেলে জুলুম নির্যাতন করে যেতে বাধ্য করা হয়েছে। ফলে যদি দুইটাকে আপনি এক পাল্লায় রেখে মাপেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ভাষা এবং ভারতের ভাষা, আপনার ভাষা এবং আওয়ামী লীগের ভাষা, এই দুইটা ভাষার মধ্যে কোনো রকম পার্থক্য আপনি তৈরি করতে বিনা পারবেন না। স্বীকৃতি এই একদম এই ভাষাটাই আপনি আওয়ামী লীগ আমরা দীর্ঘদিন বলতে শুনেছি, এই ভাষাটা ইভেনচুয়ালি ভারত বলেছে। আমি আপনাকে রিকল করে দিই, আজকে সকালে একটা পডকাস্ট শুনছিলাম, ভারতের একজন পররাষ্ট্র মানে যিনি ক্রিটিক করে আর কি, উনি একেবারে হুবহু মাসুদ কামাল ভাই ঠিক যে বক্তব্যটা দিয়েছেন, দুইটা ছবি এক করে তিনি এই কথাটাই তিনি বলেছেন যে আজকে ভারত থেকে যেভাবে করে আমরা হাসিনাকে চাচ্ছি, তেমন করে হাসিনা তো লন্ডন থেকে তারেক রহমানকে চান নাই। ফলে এই চাওয়াটাই যেন আমাদের একটা দায়, চাওয়াটাই যেন মানে আমাদের একটা বড় অপরাধ। দেখেন মাসুদ কামাল ভাই যে কথাটা বলেছেন, দেখেন ইভেন এই জায়গাটা আরেকটা অ্যাঙ্গেল ইভেন খুবই রিজেম্বলেন্স করে। যেমন দেখেন, ভারত যে কাজগুলো করে, আমাদের বর্ডারে কিলিং করে, পুশব্যাক করে, এবং ভারত যতগুলো মানে ইমব্যালেন্স মানে কার্যক্রম তাদের, আমার মনে হয় তিনি বলেছেন যে এই দাবিটি থাকুক, কিন্তু তাই বলে আমি যাব না, অন্য সমাধান করব না। সেটি আমি অন্য প্রসঙ্গে বলছি। একটু চান্স পাবো? জি জি জি, অবশ্যই দেখেন, আপনার কাছে আর- যেই ভাষাটা বেসিক্যালি যেই কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদেরকে যে মেসেজটা দিতে চায়, সেম কথাটা ইভেন দেখেন মাসুদ কামাল ভাই বলেছেন যে তারা তো আমাদেরকে মারে, তুমি কে খালি মরবা? তাহলে ভাই তারা আমাকে মারবে, আমি যদি মরতে থাকি, মানে শেষ করি, আমি যদি মরতে থাকি তাহলে কি আমি তার পা ধরে বসবো? আমার কি এতটুকু প্রাণ? আমি জাস্ট একটা কথা বলি, দেখেন বাংলাদেশে এই বিগত 16 বছর পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশে যে গভর্নমেন্ট এখন রুলিং গভর্নমেন্ট আছে তারেক রহমানের নেতৃত্বে, এরকম কোমর সোজা করা গভর্নমেন্ট আমরা এখন পর্যন্ত দেখি নাই। ফলে বিরোধী দল থেকেও এই গভর্নমেন্টের পররাষ্ট্র প্রত্যেকটা স্টেপ, তারা কিন্তু একবার বলে ভারত যাবে না, পয়েন্ট শুড বি নোটেড, তারা বলে যে ভারত যাবে, একটা নেগোসিয়েশন টুল থাকতে হবে। ফলে তাদের প্রতি আমাদের চূড়ান্ত সমর্থন থাকবে, এই এবং ইস্যুতে সবসময় আমরা আপনাদের তাদের সাথে আছি। সমর্থন আছে। জি, মাসুদ কামাল ভাইয়ের কাছে নতুন প্রশ্ন আর করছি না, প্রশ্ন যদিও ছিল আপনি নিশ্চয়ই আমি ছোট করে বলি, এটা বড় করে বলবো না। দেখেন, দুইজনের অপরাধের মাত্রাও এক না। একজন তো আইনের দৃষ্টিতে অপরাধী না, কারণ ওনাকে তো আইনে তো ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। এবং আমি নিজেও মনে করি যে মামলায় ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এই মামলা ওনার যাবজ্জীবনটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ওনাকে জড়ানো হয়েছে। এটা আমি পার্সোনালি মনে করি। আমার মনে করা না করে কিছু যায় আসে না হয়তো অনেকের, আমি মনে করি। তো কিন্তু কোশ্চেনটা হলো কি, অপরাধের মাত্রা কিন্তু আমি গুনতেছি না। আমি বলতেছি সরকারে কে ছিল তখন? তখন তো আমার বিবেচনা, ওনাদের বিবেচনা একটু দুষ্ট সরকার ছিল। দুষ্ট সরকার তো দুষ্ট আচরণটা করতে পারতো। তারা তো বলতে পারতো যে ওনার কথা আমাদের এখানে প্রচারের আদালতে নিষেধাজ্ঞা আছে। তারা তো বলতে পারতো উনি আমাদের এখানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, অতএব তাকে ফেরত দেওয়া লাভ করো। আমার কথাটা হলো কি, এটা কোনো শর্ত হতে পারে না। আপনি এটা চাইবেন, আপনি এটা বারবার চাইবেন, কিন্তু দ্বিপাক্ষিক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে। আলোচনা না করে আজকালকার দিনে গায়ের জোরে আপনি করতে পারবেন না। এখনো তো ক্লোজ ডোরে নিশ্চয়ই এই আলোচনাগুলো আমি সেটাই বলছি, আলোচনা করেন আপনারা, কিন্তু এই ঘটনাটাকে আপনি শর্ত হিসেবে দাঁড় করান না। কারণ কি আসলে, মানে এটা কিন্তু দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্রিফিংটা করেছে, ব্রিফিংটা আপনি যদি পরিষ্কারভাবে শুনেন, শর্তটা জি, দেওয়ার কারণ হচ্ছে জি, 5 মাসুদ তারিখে কামাল যে ভাই থেকে শুনুন। 5 তারিখে যে সংবাদ সম্মেলনটা ভারত সরকার করে দিতে তাকে স্পেস করে দিয়েছে। নিষেধ করার পরেও করেছে আপনি সেটি। একটা জি, কমপ্লিট কামাল ভাই। টেরোরিজমকে আমার দেশের দিকে ঠেলে দিবেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে শর্ত হিসেবে দেখাবে না।
সেটার জন্য প্রতিবাদ জানাবে না, জি। সেটাকে কি নেগোসিয়েশন পয়েন্টে আনবে না? এটা তো খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। ভাই প্লিজ। না হতে পারে, আমার কোনো আপত্তি নাই, যে যেভাবে ব্যাখ্যা করবে অসুবিধা নেই কোনো। আমার তো মনে হয়েছে যে ওইটা নিয়ে 5ই আগস্টের ওই ঘটনা নিয়ে ভারত সরকার তাদের স্পষ্ট করে বলেছে কিন্তু, যে ওখানে ওই প্রেস কনফারেন্সে যা যা বলা হয়েছে, মানে খালি শেখ হাসিনা না, নফেল টফেল যারা ছিল, যা যা বলেছে তার কোনোটাই তারা অনুমোদন করে না। কিন্তু অনুমোদন না করলেও সেখানে বসে বক্তব্য দিচ্ছে। মানে ভাই অনুমোদন করে না, এটা কি ধার্মিক দেওয়া হলো? আপনারা রাষ্ট্রে কি করবেন, করেন না ভাই, আপনারা আপনারা করবেনটা কি? আমি এই যে negotiation করব। শুনেন, ওইখানে সে গেছে, ওইখান থেকে তারেক রহমানকে বক্তব্য দেয় নাই? না না, তারেক রহমানের বক্তব্য দাও, তার বক্তব্য দাও তো এক না। দেয় নাই? মাসুদ ভাই, আরে ওই এক দুইজন লোক, না, না, একটা এক না তো ভাই, এক সব না তো। বললাম, কিন্তু আপনি সরকারের দৃষ্টিভঙ্গিটা দেখেন না কেন? আমাদের সরকারের কাছে সে যেরকম, ওই তারেক সরকারের কাছে রহমান- উনি ওরকমই ছিলেন। তারেক রহমান যে সময় বক্তব্য দিয়েছে, সেই সময় সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তার বক্তব্য শোনার ভাই জন্য বসে এখানে থাকে। এখানেও বহুত না, লোক না, শুনে। কত পার্সেন্ট বসে থাকে? এখানে না, না, বহুত না, লোক নেই শুনে। ভাই, বহুত লোক ওই এই যে- পার্সেন্ট বাবার ক্ষমতা আপনাদের নাই। না, 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 বলুন তো। ইসলামিক বহুত ক্ষমতা লোক না, শুনে। না, ইসলামিক আপনি এবার এটা করেন না। একটা মাত্রাগত বিষয় আমরা ভুলে যাই, যে ব্রিটিশ সরকার বাংলাদেশে তারেক রহমানকে রেখে বাংলাদেশ দখল করতে চায় নাই। বাংলাদেশের সমস্ত অধিকার লুণ্ঠন করে তারা এই দেশ এটা তো থেকে ভাই ভৌগোলিক তারেক কারণে। রহমান সরকারের কাছ থেকে নিয়ে যায় নাই, যে সেই সরকারকে শেখ হাসিনা শর্ত দিতে পারে যে তারেক রহমানকে না দিলে বসবো না। এবং তাদেরকে একটা আর tool হিসেবে ব্যবহার করতেছে ইন্ডিয়ার literally। অপরাধ শুধু শেখ হাসিনাকে জায়গা দেওয়া না, ইন্ডিয়ার অপরাধ এ দেশে ফ্যাসিবাদ, একদম। ভোটের অধিকার হরণ করে ফ্যাসিবাদকে 16 বছর রেখে, শেখ হাসিনার সরকারকে রেখে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এই দেশে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসে 14 নির্বাচনের আগে এরশাদের মতো একজন দোদুল্যমান নেতাকে বাধ্য করে বলছে তোমরা ইলেকশনে না গেলে বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে, যেতে হবে জোর করে। সেই ইন্ডিয়া এত অপরাধ করেছে, তার একটা যোগসূত্র হচ্ছে শেখ হাসিনা। সুতরাং এখানে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনাকে ধরে আপনি কিন্তু তিনি তারেক তো- রহমানের তিনি তো সঙ্গে নিজেই এবং ঘোষণা ব্রিটেনের দিচ্ছেন সঙ্গে তুলনা দিয়ে যে আচরণ- ডিসেম্বরে এই আসবেন। আচরণ শেখ হাসিনা একেবারে অপ্রাসঙ্গিক প্যারালাল এবং না, কোনোভাবেই এটা একসাথে প্যারালাল করলাম না। তো। না, তাহলে এই আলোচনা আসবে কেন? আলোচনা আসবে না কেন? ইন্ডিয়া আমাকে আপনি মারবে। সরকারের কথা বলেন না। আপনি কি মনে করেন বুঝি না। যে ইন্ডিয়া আমাকে মারবে শেষ বলে